সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নের উত্তরগুলো। যেখানে তোমাদের পূর্ণমান রয়েছে 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। ওকে, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর জিওগ্রাফি সাবজেক্টের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর থেকে বলা হচ্ছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 3 = 3। পরের দিকে দেওয়া আছে অপসূর অবস্থান উত্তর গোলার্ধে শীত, গ্রীষ্ম, শরৎ না বসন্ত ঋতুতে হয়। তো অপসূর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুতে হয়, ঠিক আছে। অপশন ক্ষয়ের দাগে দেওয়া আছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। গয়ের দাগে হচ্ছে ইরাকের একটি তৈলখনি হলো ঘাওয়ার। এরপর দেওয়া আছে কিরকুক, সাফানিয়া আর ওমর। তো ইরাকের একটি তৈলখনি, এদের মধ্যে হচ্ছে কিরকুক, ঠিক আছে। তো তোমাদের এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একটা এক্সট্রা কয়েকটা প্রশ্ন দেখে নাও, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে। ঘয়ের দাগে দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 3 জানুয়ারি, 21 জানুয়ারি, 4 জুলাই না 21 জুন। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় 4 জুলাই এবং এটাকে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। উঙ্গর দেখা হচ্ছে ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, 178টি, 180টি না 47টি। তো পৃথিবী অর্থাৎ ভূগোলক বা পৃথিবীতে, ঠিক আছে, যে অক্ষরেখার সংখ্যা সেটা হচ্ছে 179টি। ছয়ের দেখা হচ্ছে এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী সেটা গঙ্গা, ইয়াংসিকিয়াং, ইউরাল না রাইন। তো এশিয়া ও ইউরোপের মাঝের নদীটা হচ্ছে ইউরাল নদী। ওকে, এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 × 2 = 2, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। প্রশ্নের মান 1 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। উত্তর লিখবে নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। তো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ক্ষয়ের দাগে এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়। উত্তর লিখবে এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। অথবা কাকে চীনের ধানের গোলা বলা হয়। উত্তর লিখবে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়, ঠিক আছে। দেখো এক্সট্রা কয়েকটা প্রশ্ন দেখে নাও। গয়ের দিকে দেওয়া আছে হিমালয় ও কুয়েন লুনের মধ্যে কোন মালভূমি আছে। উত্তর লিখবে হিমালয় ও কুয়েন লুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। এরপর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে কি পৃথিবীর অক্ষ কাকে বলে। উত্তর কি লিখবে যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বা অক্ষরেখা বলে, ঠিক আছে। পৃথিবীর অক্ষ বলে, ওকে, অক্ষরেখা নয়, এটাকে বলা হয় পৃথিবীর অক্ষ। এরপর 3 নম্বর থেকে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। এখান থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 2টি দেওয়া থাকবে। পরের জায়গায় দেওয়া আছে 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন। উত্তর লিখবে ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয়, কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। সেই হিসাবে প্রত্যেক 4 বছর অন্তর 24 ঘন্টা, অর্থাৎ 4 বছরে 4 × 6 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টা অর্থাৎ 1 দিন অতিরিক্ত থেকে যায়, সেই দিনটা যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে, ঠিক আছে। অর্থাৎ 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে 29 দিন করা হয়। সেই জন্য কিন্তু 29 ফেব্রুয়ারি মাসটা এই যে দিনটা সেটা 4 বছর অন্তর একবার ক্যালেন্ডারে পাওয়া যায়। এরপর ক্ষয়ের দাগে মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলতে কি বছর, ঠিক আছে, বা মধ্যরাত্রির সূর্য বলতে কি বছর, এরকম দিতে পারে। দেখো উত্তরটা কি লিখবে। উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে মধ্যরাত্রির সূর্যের দেশ। এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে অধিবর্ষ কাকে বলে। উত্তর কি লিখবে যে বছর
ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে বছরটিকে 366 দিন ধরা হয়, সেই বছরটিকে অধিবর্ষ বলে। যেমন হচ্ছে 2000 সাল, ঠিক আছে, অর্থাৎ যে সালটিকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সালটা হচ্ছে বলা হয় কি অধিবর্ষ। নেক্সট দেখো 4 নম্বর দেখে প্রশ্ন, অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে কয়েক জায়গায় দেওয়া আছে ভূমির উচ্চতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক কি। উত্তর কি লিখবে না, ভূমির উচ্চতা ও বায়ুর চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভারে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সবথেকে বেশি হয়, ঠিক আছে। অর্থাৎ পৃথিবীর কাছাকাছি যে বায়ু, সেই বায়ুর চাপ কিন্তু সবথেকে বেশি হয়। আর ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও বায়ুর চাপ হ্রাস পায়, ঠিক আছে। যত ভূমির উচ্চতা কমে, অর্থাৎ ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যত উপরের দিকে ওঠা যাবে তত কিন্তু বায়ুর চাপ যেটা সেটা কমতে থাকবে। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেন্টিমিটার হারে কমে, আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে ভূমির উচ্চতা আর বায়ুর চাপের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর চাপটা কমতে থাকে। নেক্সট প্রশ্ন, ক্ষয়ের দাগে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয় কেন। উত্তর কি লিখবে না, নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো, নাম্বার এ দিয়ে লিখছি আমরা, নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। নাম্বার বি, এখানে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নাম্বার সি, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় বলে বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়, এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্ন চাপ বলয় সৃষ্টি হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো গয়ের দাগে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হচ্ছে, নাম্বার এ দিয়ে লিখছি, এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। নাম্বার বি, সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। নাম্বার সি, সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। এগুলো হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য, ঠিক আছে। পরের প্রশ্ন ঘয়ের দাগে অপসূর ও অনসূর অবস্থান কাকে বলে। এখানে উত্তর লিখবে, অপসূর অবস্থান কিনা 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অনসূর অবস্থান কি 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে, ঠিক আছে। এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখবে। আমরা এখানে 4টি প্রশ্ন উত্তর তোমাদের জন্য আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এরপর দেখো 5 নম্বর দেখো, অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বর মানে প্রশ্ন তোমাদের 2টি দেওয়া থাকবে, একটি তোমাদের উত্তর লিখতে হবে। দেখো কয়ের জায়গায় দেওয়া আছে টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী। উত্তর হচ্ছে, টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি হলো, নাম্বার এ, টোকিও জাপানের রাজধানী, বিশ্বের বৃহত্তম জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। অত্যধিক জনবহুলতার কারণে এখানে নতুন শিল্প স্থাপনের সমস্যা সৃষ্টি হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা কারণ, ঠিক আছে, এখানে শিল্প স্থাপনের বা শিল্প, ঠিক আছে। নাম্বার বি হচ্ছে জমির অপ্রতুলতা, শিল্পের সম্প্রসারণ ও শিল্প কেন্দ্র স্থাপনের অন্তরায়, ঠিক আছে। অর্থাৎ জমির পরিমাণ কম, যার জন্য এখানে শিল্প স্থাপন, ঠিক আছে, শিল্প স্থাপনে বাধা সৃষ্টি হয় আর কি। নাম্বার সি হচ্ছে টোকিও শহর ঘন জনবসতিপূর্ণ বলে পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায়। নাম্বার ডি, পূর্বে স্থাপিত কলকারখানাগুলি থেকে পরিবেশ এত বেশি দূষিত হয় যে নতুন শিল্প স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নাম্বার ই দিয়ে লিখছি, জাপান অধিকাংশ শিল্প কাঁচামাল ও খনিজ আকরিক বিদেশ থেকে আমদানি করে, তাই কাঁচামালের পরিবহন ব্যয় অত্যন্ত বেশি এবং বিদেশের উপর নির্ভরশীলতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। তো এই সমস্ত কারণে টোকিও শিল্পাঞ্চল উন্নতি করতে পারছে না, ঠিক আছে, এই সমস্ত কারণগুলোর জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে এশিয়ার উত্তরের বিশাল সমভূমির পরিচয় দাও বা বিবরণ দাও। তো আমরা লিখছি, এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি 3 ভাগে বিভক্ত, ঠিক আছে, যথা 1 নাম্বার এ হচ্ছে তুরানের নিম্নভূমি, আরল সাগর ও কাস্পিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি অঞ্চল তুরানের নিম্নভূমি। এই নিম্নভূমির কোনো কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 মিটার উঁচু। নাম্বার বি হচ্ছে সাইবেরিয়া সমভূমি। এশিয়ার উত্তরে ওব, লেনা ও ইনিসি নদীর পলি সঞ্চিত হয়ে ও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি। এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত। সমভূমির গড় উচ্চতা প্রায়
মিটার। নাম্বার সি হচ্ছে সাইবেরিয়ান সিল্ড। ইনিসি নদী থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান সিল্ড বলে। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়ার উত্তরের বিশাল সমভূমির অঞ্চলের বিবরণ আমরা লিখলাম। আরেকটা প্রশ্ন দেখো নাম্বার গয়ে, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তোমরা লিখছি ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হচ্ছে নাম্বার এ, অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। নাম্বার বি হচ্ছে এই অববাহিকাটি উর্বর ও নবীন পলি মাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। নাম্বার সি, মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। নাম্বার ডি দিয়ে লিখছি আমরা, খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের বিকাশ ও জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। ঠিক আছে, নাম্বার ই, অভ্যন্তরীণ নদীপথ, বন্দরের সুবিধা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর জিওগ্রাফি সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ আছে অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।